আশা করি সবাই ভালো আছেন। ভূতপ্রেত তো অনেক হলো, চলুন এবার একটু স্বাদ পাল্টে আসি। কারণ আর কিছুদিন পরেই আসতে চলেছে আরও একটি মেগা প্রজেক্ট। তাই তার আগে একটু মগজাস্ত্রে শান দিয়ে নেওয়া যাক। ও হ্যাঁ, আরও একটি বিষয়, ইতিমধ্যেই আমাদের চ্যানেলে রক্তবীজ সিরিজটি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি এপিসোড সেখানে আপনারা পেয়ে যাবেন। তো প্লিজ এখনও পর্যন্ত যারা শোনেননি তারা একটিবার শুনে আসুন। রক্তবীজ ওয়েব সিরিজের পর আমরা আবার হাজির হয়েছি আপনাদের সামনে একটি অন্য ধরনের গল্প নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে শুনবেন লেখক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অতঃসার শূন্য। গল্প পাঠে আমি কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প অতঃসার শূন্য। যুক্তাকে খ্যাপাই বটে, কিন্তু সত্যি বলতে কি, ট্যাক্সি জিনিসটা আমার কাছেও কম আতঙ্কের নয়। যুক্তা একটা ঘরোয়া মেয়ে, ট্যাক্সিতে তার যে একা চড়তে ভয় করবে এ আর আশ্চর্যের কি, বরং আমার কারণটাই বেশি হাসির। গ্র্যাজুয়েশনের শুরু থেকে চাকরির 2 বছর পর অবধি দেখেছি ট্যাক্সিতে একা চড়লেই আমার কিছু না কিছু হারাবেই। ব্যাপারটা চরম সীমায় পৌঁছেছিল যখন অফিসের গোপনতম কাগজপত্র সমেত ফাইলটা খোয়ালাম। চাকরিটাও খোয়াতাম যদি পরের দিন ড্রাইভার বাড়ি বয়ে ফাইলটা পৌঁছে না দিত। সেই থেকে আর ট্যাক্সি চড়ি না, কিন্তু আজ চড়তেই হলো। নিজের গাড়ি ছাড়া আমার চলে না, আর আজই ওটা কেমন বাজে একটা শব্দ করতে লাগলো। ড্রাইভার মইনুল অবশ্য কয়েক সপ্তাহ ধরেই জ্ঞান জ্ঞান করছিল, বলছিল এবার ওটার সার্ভিস না করালেই নয়। কাল পরশু ছুটি, তাই আজ বিকেলে গাড়িটা ওকে সার্ভিসে দিয়ে আসতে বললাম। ঠিক করেছিলাম আমার কলিগ দস্তিদারকে বলবো ড্রপ করে দিতে। তাও যদি না হয় তবে বাস তো আছেই। কিন্তু এই অবস্থা যে হবে তা কি জানতাম? কনফিডেন্সিয়াল রিপোর্টগুলো শেষ করে অফিস থেকে যখন বেরোলাম তখন আমি একা। রাত 11:15 বাজে। কলকাতায় কি এত তাড়াতাড়ি বাস সার্ভিস তুলে নেয় নাকি? লেক রোড থেকে সিথির মোড় যাবার একটা বাস পাওয়া যাবে না? ট্যাক্সি। অগত্যা ট্যাক্সি নিতেই হয়েছে। আর ব্রিফ কেসে আজও রয়েছে দামি একটা জিনিস। কপাল একেই বলে। জিনিসটা একটা নেকলেস। আগামীকাল আমার মিষ্টি বউ যুক্তার জন্মদিন, আর এটা এবারে অন্তত ভোলার কোনো সম্ভাবনা নেই। বিয়ের 3 বছর হলো, আর ওর জন্মদিনটা গত 3 বছরে ভুলে গিয়েছিলাম বলে যুক্তার মোমের মতো গাল বেয়ে অনেক জল গড়িয়ে পড়েছে। ওর কান্না দেখলে আমার বুকে ব্যথা করে, আমার মরে যেতে ইচ্ছে করে। কিন্তু কি করে ওকে বোঝাই যে এসব তারিখ টারিখ মনে রাখা এমনিতেই পুরুষদের কম্য নয়। তার উপরে আমার মতো কাজ পাগল স্বামী যদি হয় তবে তো দফা রফা। তাই কয়েক মাস আগেই একদিন ওর জন্মদিনটা আমার সেলফোনের ক্যালেন্ডারে মার্ক করে অ্যালার্ম সেট করে রেখেছিলাম। ঠিক আজ সকালে বেজে উঠেছে আগাম বার্তা। লাঞ্চে টুক করে অফিস থেকে বেরিয়ে গড়িয়াহাট থেকে কিনে নিয়েছি নেকলেসটা। 5টা হিরে বসানো আছে, বেশ দামি, তবে যুক্তার হাসির চেয়ে বেশি দামি মোটেই নয়। আসল মজা হবে এবারে। যুক্তাকে কিছুই বুঝতে দিইনি। সকালে বাড়ি থেকে বেরোবার সময় আমার উদাস নির্লিপ্ত ভঙ্গি দেখে ও ভেবেছে এবারেও আমি তারিখটা ভুলে গিয়েছি। তাই ওর অভিমানটা টের পাচ্ছি ভালোই।
প্রতিদিন অফিস থেকে বেরোবার সময় ফোন করে জানাতে বলে, অথচ আজকে ও নিজেই ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। সেই যে সন্ধে 7টার সময় ফিরতে দেরি হবে লিখে ওকে মেসেজ করেছি, তারপর থেকেই আমার বার্থডেতে প্রতিবারই যুক্তা নানা রকম সারপ্রাইজ দেয়। তাই এবারে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার আর কিছুতেই তর সইছে না। অফিসে এত চাপের পরেও খুব আনন্দেই আছি। আনন্দে যে আমার ট্যাক্সি চালকও রয়েছে সেটা তার জোর করে এফএম চালিয়ে দিয়ে গুনগুন করা দেখেই বুঝতে পারছি। আর তাতেই আমার মধ্যেকার সুপ্ত শার্লক হোমস জেগে উঠেছে। কি কারণ ওর আনন্দের? চটপট নানা ছোটোখাটো সূত্রের সঙ্গে কার্যকারণ বসিয়ে যে সিদ্ধান্ত খাড়া করলাম তা হলো এই যে ওর বাড়িও আমাদের এলাকায়। তোমার বাড়ি কি ডানলপের কাছে? সামনে ঝুঁকে জিজ্ঞাসা করলাম আমি। হ্যাঁ দাদা। তা 2.5 ঘন্টা দাঁড়িয়েও প্যাসেঞ্জার পাওনি? না দাদা। বলেই এক ঝলক পিছনে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন? শুধু এইটুকুই জানি নাকি? মানে আরও জানেন? হ্যাঁ, এই যে আমায় তোলার আগে তুমি নর্থ ক্যালকাটার প্যাসেঞ্জার তুলেছিলে, তারপর 2.5 ঘন্টা ধরে প্যাসেঞ্জার না পাওয়ার আসল কারণ হলো তুমি তোমার আত্মীয়ের বাড়িতে খেতে গিয়েছিলে। কি তাই তো? স্যার আপনি পুলিশের লোক নাকি স্যার? গাড়ির গতি কমিয়ে আবার পিছনে তাকিয়ে বলল সে। এই মৌকায় পুলিশ সাজতে পেরে সঙ্গে সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করলাম। চোখ সামনে রেখে মন দিয়ে গাড়ি চালা, ঠিক আছে? 12টার আগে আমার ফ্ল্যাটে পৌঁছতে না পারলে তোর কপালে দুঃখ আছে রে। গাড়ির গতি বাড়িয়েও ট্যাক্সি চালক বেশ উসখুস করছিল। 1 মিনিট যেতে না যেতেই বলে উঠল, স্যার কি করে বললেন স্যার? সে অনেক কথা, বলুন না স্যার। তুই ট্যাক্সি দাঁড় করিয়ে তার ভেতরে বসে দাঁতে কাঠি খোঁচাচ্ছিলিস। আমি যখন হাত নাড়ালাম তখন তো তুই গাড়িটা নিয়ে এগিয়ে এলি, কি তাই তো? হ্যাঁ স্যার। আর তোর ট্যাক্সিটা এগিয়ে আসতে দেখলাম সারাক্ষণ ধরে ঝিরঝির করে হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু তোর ট্যাক্সির নিচেটা বেশ শুকনো। বৃষ্টি তো হচ্ছে 2.5 ঘন্টা মতো, নিশ্চয়ই তার আগেই এসে দাঁড়িয়েছিস। হ্যাঁ স্যার। চালকের গলায় অবাকের সুর। তো তুমি সারাক্ষণ ট্যাক্সির ভিতরে থাকলে তো বাপু তোমার জামা এতটা ভিজবে না। তার মানে তুই বাইরে ছিলিস। এই শরতের মরশুমে শখ করে তো আর কেউ ভেজে না, আবার ভিজেও এমন ফুর্তিতে থাকে না। তার উপরে মিটার ডাউন করতে করতে মোবাইলে বললি, হ্যাঁ রে বাবা, বললাম তো খেয়ে নাও। পিঙ্কি খেয়েছে? বুঝতেই পারলাম যে তোর বউয়ের সঙ্গে কথা বলছিস, আবার তোর চোখ দেখে বোঝাই যাচ্ছে যে মাল টেনেছিস, কিন্তু মুখ দিয়ে একটুও গন্ধ বেরোচ্ছে না, চোখও ঢুলে পড়ছে না। তার মানে মদ খেলেও খুব বেশি খাসনি, আর তারপরে খাবারও সাঁটিয়েছিস ভালোই। তাহলে যেখানে গিয়েছিলিস সেখানে নিশ্চয়ই কোনো ভদ্রমহিলা আছেন, যার সামনে খুব বেশি মদ খেতে পারিসনি, আর তারপরে তিনি বেশ তৃপ্তি করেই তোকে ভালো মন্দ খাইয়েছেন বলে জলে ভেজা সত্ত্বেও, প্যাসেঞ্জার না মেলা সত্ত্বেও তোর মেজাজটাও বেশ ফুরফুরে হয়ে আছে। কি দাদা বৌদির বাড়ি গিয়েছিলি? স্যার আপনি গুরুদেব লোক মাইরি। এই ট্যাক্সিতে এত পুলিশ ওঠে, আপনার মতো ক্যালি কারুর দেখিনি। আপনি সিআইডি নাকি স্যার? তাহলে ভুল তো কিছু বলিনি, হ্যাঁ? কি বলিস? আরে না না না, একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক। ট্যাক্সিটা পার্ক করিয়ে আমার মাস্তুতো দাদাকে একটা ফোন মেরেছি। এখানেই ওই লেক ভিউ রোডে থাকে। এইদিকে এসছি শুনেই বলে, ছোট করে একটা মেহফিল বসাচ্ছি, চলে আয়। শুধু তুই আর আমি, তোর বৌদি শুয়োরের মাংস রান্না করেছে, খেয়ে যাবি। তা গাড়িটা গাছের তলায় ভালো জায়গাতেই পার্ক করানো আছে যখন, থাক ভেবে একটু হেঁটেই গেলাম। তখনও বৃষ্টি শুরু হয়নি। ওখানেই তো 2 ঘন্টা কেটে গেল। ফেরার সময় বৃষ্টিতে ভিজলাম। একটু থেমে বলল, কিন্তু স্যার, নর্থ ক্যালকাটার প্যাসেঞ্জার তুলেছিলাম, সেটা কি করে বললেন? তখন এফএমে কি বললো শুনিসনি? কি স্যার?
ওই দেবের নতুন বইটার কথা? ধুত্তর, বলল উত্তর কলকাতায় মুষলধারায় বৃষ্টি হয়েছে। আমি অফিসে বসেই খবরটা পেয়েছি। আর বৃষ্টিটা শুরু হয়েছে ওই 7:30 নাগাদ। তা নিশ্চয়ই ওই বৃষ্টিতে তোর ট্যাক্সিটা পুরো ধুয়ে গেছে। তা না হলে ট্যাক্সির কাঁচের উপর ধুলোয় জলের ফোঁটা পড়ার ঘোলাটে দাগ কয়েকটা হলেও থাকতো, তাই তো? এই এলাকায় এমনিতেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তারপর গাছের নিচে গাড়িটা রেখেছিলিস বলে সেখানে আরও অল্প জল পড়েছে। একটা চান্স ছিল যে তুই নিজেই তোর গাড়িটা এখানে ধুয়েছিস, কিন্তু সেটা করিসনি, কারণ সেক্ষেত্রে তোর ট্যাক্সির খুব কাছে জলের কল থাকতে হতো। এই সাবাস, হেব্বি তো। কিন্তু আমি ডানলপে থাকি, এটা জানলেন কি করে? সেটা কিছুটা আন্দাজ ছিল, নাও মিলতে পারত। সিথির মোড় যাব শুনেই খুব আনন্দ পেয়েছিলি, ভাবভঙ্গিতে দেখাচ্ছিলি না, কিন্তু মিটার ডাউন করতে আমায় তোকে মনে করাতে হলো। এছাড়া এত রাতেও যে ফুর্তিতে চালাচ্ছিস, তখনই বুঝলাম ওদিকে না থেকে পারিস না। তা ওদিকে কোথায়? ডানলপে তো ট্যাক্সি রাখা, সেখানে থাকার চান্সটাই বেশি নাকি? স্যার, আপনি না মাইরি বলছি স্যার। হ্যাঁ, নামার সময় আপনাকে একটা নমস্কার করবো কিন্তু। এমনিতেই শরীরটা খুব ক্লান্ত ছিল, তার সঙ্গে আত্মপ্রসাদ মিশিয়ে সিটে একেবারে গা এলিয়ে দিলাম। ট্যাক্সি মৌলালি পেরোলো। লক্ষ্মী পুজোর পরে কলকাতাটা খুব শান্ত দেখাচ্ছে। ঘড়িতে 11:40, বাইরে আর বৃষ্টি নেই। জানলার কাঁচটা পুরোটা নামিয়ে দিলাম। এফএমে খুব ঝাঁপড় ঝাঁপড় করে একটা হিন্দি গান শুরু হলো। প্রাচী সিনেমাটা পেরোতেই আমার ট্যাক্সির আতঙ্কটা আবার চেপে বসলো। এই ট্যাক্সির নাম্বারটা আমার ফোনে টুকে রাখা দরকার। চালকের সিটের পিছনেই নম্বর লেখা রয়েছে। রাস্তার আলোয় সেটা পড়তে কোনো অসুবিধাই হচ্ছে না, কিন্তু সেই নম্বর একবার পুরোটা পড়েই আমি চমকে উঠলাম। না না, নম্বর নয়, আমাকে ভাবিয়েছে নম্বরের মধ্যে থাকা 02। ট্যাক্সির সিলিংয়ের আলোটা জ্বালিয়ে আবারও ভালো করে দেখলাম 02। না, কোনো ভুল নেই। আমার চরম দুর্ভাগ্য যে আমার দেখতে কোনো ভুল হয়নি। প্রত্যেকটা জিরোর পেট নখের আঁচড়ে কাটা। রেডিও বন্ধ কর, বন্ধ কর রেডিও। আমার চিৎকারে চমকে উঠে ড্রাইভার তাড়াতাড়ি এফএম বন্ধ করে দিল। কানের কাছে জোরে জোরে কিছু বাজতে থাকলে বাকি ইন্দ্রিয়গুলো একটু নিষ্পৃহ হয়ে পড়ে। আবারও দেখলাম, আঙুল বুলিয়ে দেখলাম, না না, কোনো সন্দেহ নেই। হায় ঈশ্বর, এও কি সম্ভব? হ্যাঁ, যুক্তা উঠেছিল এই ট্যাক্সিতে। 0 দেখলেই কথা বলতে বলতে তার পেটটা কাটতে থাকে সে। এটা ওর স্বভাব। পৃথিবীতে এমন কোনো 0 নেই যা ওর হাতের ছোঁয়া পেয়েও অক্ষত পেটে পরিত্রাণ পেয়েছে। এই ট্যাক্সিতে যুক্তা উঠেছিল এবং এবং আজই উঠেছিল। তা না হলে আঁচড় এত টাটকা হতে পারে না। আলোটা নিভিয়ে দিয়ে 02 উপর নাক ঠেকিয়ে সর্বশক্তি দিয়ে নিঃশ্বাস টেনে গন্ধ শুঁকলাম। যুক্তা যে লোশনটা হাতে মাখে তার খুব মৃদু গন্ধ আমার নাকে এলো। সেই জন্যই দুপুর থেকে অতবার ধরে মেসেজ করে আমাকে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ কখন বাড়ি ফিরবো। আর যেই জানলাম ফিরতে রাত হবে, অমনি তার ফোন সুইচড অফ। যুক্তা তুমিও যা সন্দেহ করতাম আজ তা সত্যি হলো। হ্যাঁ, পৃথিবীর সব সুন্দরী মেয়ে কি এরকম বেঈমান হয়? কিন্তু ট্যাক্সিতে একা ওঠা তো যুক্তার নাইট মেয়ার। ওর তো আজ বাড়ি থেকে বেরোনোরও কথা ছিল না। তবে কি যেন ধোপা এসে আমার হৃৎপিণ্ডটাকে আছড়ে আছড়ে কাচ্ছে। ট্যাক্সি চালক তার লুকিং গ্লাস দিয়ে আর চোখে আমার চালচলন সব লক্ষ্য করছে, কিন্তু
ওকে পাত্তা না দিয়ে কুকুরের মতো নাক বুলিয়ে আমার সিটের গোটা পিঠে শুঁকে শুঁকে গন্ধটা আবিষ্কার করলাম। মোক্ষম ধরেছি যুক্তার সঙ্গে যে ছিল তার নাম ঋষভ চৌধুরী। হ্যাঁ, ওর এই পারফিউমটা আমার চেনা, আমার খুব চেনা। আজও অফিসে এটাই মেখে এসেছিল। ধর্মের কল না বাতাসে নড়ে। হারামজাদা, এই জন্যই শুয়োরটা লাঞ্চে পেট খারাপের নাম করে বাড়ি পালিয়ে গেল। হ্যাঁ, মাথাটা দপদপ করছে। 4 লক্ষ কাঠপিঁপড়ে যেন আমার মাথাটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঋষভ চৌধুরী আমার প্রাণের বন্ধু হলেও মেধায় ও কর্মদক্ষতায় আদেও আমার সমকক্ষ নয়। আমার 2টো প্রমোশন হয়ে গেলেও ও এখনও সেই সিনিয়র সেলস এক্সিকিউটিভ হয়েই পড়ে রয়েছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটা ছাড়িয়ে নাগাল্যান্ড থেকে ডেকে এনে আমাদের কোম্পানিতে ওর চাকরিটা করিয়ে দেওয়াটাই ভুল হয়েছে আমার বিয়েতে ওকে ইনভাইট করেছিলাম। তখনও ও ওর নাগাল্যান্ডের ভাগাড় থেকে ছুটি নিয়ে আসতে পারেনি। সেই নিয়ে বারবার দুঃখ করেছে। ওর জন্য আমারও খুব কষ্ট হতো। স্কুল কলেজে একসঙ্গে দুজনে কি না করেছি, তারপরেই ছাড়াছাড়ি। তাই গত বছরে ওকে কলকাতায় চলে আসতে বললাম। বাড়ি এসে যুক্তাকে দেখে ফিট হয়ে যায় আর কি। ব্যালকানিতে সিগারেট টানতে টানতে বলল, একটা কথা বলতো, তোর এরকম দুধে আলকাতরা গায়ের রং, খেঁদা নাক আর আলু ভাতে মার্কা বিজ্ঞ বিজ্ঞ চেহারা নিয়ে ওরকম বারবি ডলের মতো টপ টু বটম বাটার মাখানো সুন্দরী বউটাকে বাগালে কি করে? সুন্দরী বহু, এই কথাটা এমনই এক লঙ্কার আচার যা খেতেও ইচ্ছা করে, আবার খেলেই সারা শরীরটা জ্বলে যায় একেবারে। এত কষ্ট করে, এত পড়াশোনা করে, এত ভালো রেজাল্ট করে, একটা হাই ক্লাস চাকরি করে কি লাভ যদি যদি একটা ডানা কাটা পড়ি না পেলাম। আর পড়ি যদি পেলাম তো তাকে নানা রকম সাজিয়ে অষ্টপ্রহর কোলে বসিয়ে রাখার কোনো মানে আছে কি? হ্যাঁ, নিজের বাড়ির শোকেসে নিজেই দেখে কতদিন আর মজা পাওয়া যায়? সঙ্গে নিয়ে বেরোবো, সিনেমা যাব, পার্টি যাব, 5টা লোকে তাকিয়ে দেখবে, হিংসে করবে, তবে না মজা? যে যুক্তা বাড়ি আর কলেজ ছাড়া কিছুই চিনত না, তাকে আমি সঙ্গে করে নিয়ে কত জায়গা চিনিয়েছি, কত দেশ ঘুরিয়েছি, তারই কি ফল ভোগ করতে হচ্ছে আজকে আমাকে? বলাই বাহুল্য যে ঋষভের শব্দগুলো সেদিন আমার ভালো লাগেনি, তবে মুখে কিছু বলিনি। তার যুক্তা বৌদির দিকে ঋষভের চাউনিতে সেদিন এক্সরশ্মি দেখতে পেয়েছিলাম আমি। তবুও অন্ধ সেজেছি 2টো কারণে। প্রথমত, আমার প্রিয় বন্ধু ঋষভ কৈশোরে, তারুণ্যে, সুখে দুঃখে সব সময় আমার পাশে ছিল। আর দ্বিতীয়ত, অগ্নিসাক্ষী করার দিন থেকেই আমার যুক্তাকে মনে প্রাণে ভালোবেসেছি। যুক্তার এক কথায় মদ ছেড়েছি। আর ভালোবাসার প্রতিশব্দই যে বিশ্বাস, এ কথা কে না জানে। সেই জন্যই তো চেয়েছিলাম ওদের মধ্যেও একটা সুন্দর সম্পর্ক তৈরি করে দিতে। দুজনকেই দিয়েছিলাম তাদের সবচেয়ে প্রিয় আর চমকে দেওয়া উপহার। এত বছর ধরে যে হাহাকার ওরা বুকে বয়ে বেরিয়েছিল, চিরকালের মতো তার পরিসমাপ্তি ঘটিয়েছিলাম এই আমি। গত বছর কালী পুজোর দুদিন ধরে ঋষভকে বাড়িতে ডেকে হঠাৎ করে বসিয়ে দিয়েছিলাম যুক্তার সামনে। বলেছিলাম, তোর বোনের থেকে ভাইফোঁটা নিয়ে যদি ভালো গিফট না দিয়েছিস না, পেয়ে দিয়ে নাগাল্যান্ড দেখাবো একেবারে। এখন বুঝতে পারছি উল্টে এতে ওদের বেজায় সুবিধেই হয়েছিল। সেদিন থেকেই বজ্জাত ঋষভের যুক্তা বৌদি হয়ে গেল শুধু যুক্তা। হ্যাঁ, নেকু যুক্তা তার ঋষভদাকে করে দিল ঋষভ দাদা, যাতে আশেপাশের লোকেদের ওদের মেকি ভাই বোনগিরি বুঝতে সুবিধা হয়। তাছাড়া ইয়ার্কি করতে করতে হাতে হাত, চোখে চোখ, নরম গালে টোকা, লোমশ বুকে ছদ্ম ঘষি, গলা জড়িয়ে সেলফি তোলা, এসব তো চলতো আমার সামনেই। আর পেছনে যে কি চলতো তা আজ ট্যাক্সিতে বসে আন্দাজ করতে পারছি। হায় ঈশ্বর!
টালা ব্রিজ দিয়ে ট্যাক্সি ছুটে চলেছে। পাশের রাস্তা দিয়ে বড় বড় ট্রাকগুলো দৈত্যের গর্জন নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওদের মধ্যে একটাও কি আমায় ধাক্কা দিয়ে যেতে পারে না, দিতে পারে না আমার এই শরীরটাকে ছিন্ন ভিন্ন করে যেতে? এই শরীর, এই ছেঁড়া খোঁড়া হৃদয়টাকে কিভাবে টেনে নিয়ে যাব বাড়িতে, যেখানে বসে আছে আমার মনের অপসরা, আমার লালসা, নেশা, চাহিদা, আশা, ভালোবাসা, আমার যুক্তা, যাকে যাকে এতদিন ধরে প্রতিটি ক্ষণে জেনে এসেছি আমার, শুধুই আমার বলে। স্যার, স্যার, ট্যাক্সি চালকের ডাকে সম্বিত ফিরে উঠে বসলাম। বল। ঘুমিয়ে পড়েছিলেন নাকি স্যার? আমাকে ঘুমোতে দেখলি? আর যদি ঘুমোই, তোর কি রে? না, মানে বলছিলাম যে সিঁথির মোড় তো এসে গেল, এরপর কোন দিকে যাব? ডান দিকে ঘোর। আচ্ছা স্যার। এই শোন, এখান থেকেই উঠেছিলি তো? হ্যাঁ, এখান থেকেই তো? হ্যাঁ, মানে হ্যাঁ স্যার। মোক্ষম প্রশ্নের অকস্মাৎ ঝাপটায় কেঁপে উঠল বিস্ময়, দ্বিধা, ভয় মাখানো চালকের গলা। দেখতে কেমন রে? স্যার, আপনি কি ফলো করছিলেন নাকি? ফলো করলে জিজ্ঞেস করতাম নাকি রে বুড়বাক? দেখতে কেমন বল? মানে ওই মানে আরে বল না। এক ঘর দেখতে স্যার ম্যাডামটাকে। ঠোঁট দুটো মোটা না? না তো স্যার, হেব্বি পাতলা পাতলা ঠোঁট। ভুরুর পাশে একটা তিল আছে, তাই তো? হ্যাঁ, তিল? সেটা তো ঠিক। গলায় চেন ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাতে কিছু ঝুলছিল? হ্যাঁ, ঝুলছিল একটা পান পাতার মতো লকেট, 3টে পাথর বসানো। হ্যাঁ, 3টে পাথর বসানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। সুরের নাচ জামাই, শালা অন্যের বউকে দেখতে লজ্জা করে না? হ্যাঁ হ্যাঁ স্যার। না মানে সরি স্যার। গাড়ি রাখ। স্যার, ভুল হয়ে গেছে স্যার, আরও হবে না স্যার। স্যার, স্যার। রাখ গাড়ি। ড্রাইভার গলির বাঁ দিকে সরে ক্যাচ করে ব্রেক কষে ট্যাক্সি থামালো। নেমে 300 টাকা বের করে ওর মুখে ছুঁড়ে বললাম, আর 1 সেকেন্ডও থাকবি না, চল এখান থেকে, ফুট। কিন্তু স্যার। চুপ। টেনে এক থাপ। ড্রাইভার গাড়ি চালিয়ে দিল। পাশের 5তলা বাড়িটার টপ ফ্লোরে আমার ফ্ল্যাট। জানলার পর্দা দেওয়া, ভিতরে আলো জ্বলছে। এবার ডাইনিটার মুখোমুখি হব। ওকে জিজ্ঞাসা করব কি ভুল আমি করেছি যে ও আমার সঙ্গে এরকম খেলা করলো। ঋষভের রূপটাই কি সব? হ্যাঁ, আমি কি ওকে কিছুই দিইনি? কি দিতে বাকি রেখেছি? কি দিতে বাকি রেখেছি ওকে? খুনি করে ফেলবো শয়তানিটাকে, ব্রিফকেসটা দিয়ে ওর মাথায়। হ্যাঁ, কি কাণ্ড! ব্রিফকেসটা ঠিক ফেলে এসেছি ট্যাক্সিতে। ওতে দামি নেকলেসটা আছে। কি করি? হ্যাঁ, প্রায় 100 মিটার দূরে চলে গিয়েছে ট্যাক্সিটা। এবার ডান দিকে বাঁক নিচ্ছে। গলির মোড়ে হেডলাইটের আলোটা পড়েছে, চেঁচালে শুনতে পাবে না, দৌড়ে ধরতেও পারবো না। তবে কুছ পরোয়া নেই, ওই নম্বরটা তো আমার মুখস্থ হয়ে গিয়েছে। হ্যাঁ, এক্ষুনি ট্যাক্সি অ্যাসোসিয়েশনে একটা ফোন করলেই। কিন্তু না, সেটা পরেও করা যাবে। ও আমাকে পুলিশের লোক ভেবেছে। ব্রিফকেসটা খোলার কথা ভাববেও না। নিশ্চয়ই সুরসুর করে ওটা থানায় নিয়ে গিয়ে জমা করে আসবে। এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার আমার মাথায় বনবন করছে। ওই নেকলেসের চেয়ে কোটি গুণ দামি জিনিস আমি হারাতে বসেছি। সদরের কোলাপসিবল গেটটায় তালা দেওয়া। কেয়ারটেকারকে হাঁক পারলাম, কিন্তু ব্যাটা তার ঘরের দরজা বন্ধ করে টিভি দেখছে। তাই দেরি না করে নিজের পকেট থেকেই চাবি বের করে হাত গলিয়ে খুলে ঢুকলাম। লিফটে উঠতে গিয়ে মনে পড়ল
সেটা 4 দিন যাবৎ খারাপ হয়ে পড়ে আছে। নামে একটা কেয়ারটেকার জুটেছে, লাথি মেরে বের করে দিতে হয় এইসব অকম্মাগুলোকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ঘড়ির দিকে তাকালাম, 12টা বাজতে 14। এবার যুক্তারও 12টা বাজতে আর দেরি নেই। আমার ফ্ল্যাটের ডোরবেলটা টিপলে পাখির কিচিরমিচির ডাক শোনা যায়, কিন্তু এই রাত দুপুরে পাখির ডাক শুনে মাথা আরো গরম হয়ে যাচ্ছে। 3বার টিপলেও যুক্তা খুলছে না কেন? আমি কি অধৈর্য হয়ে ঘন ঘন টিপে ফেলছি, নাকি ও এখনো পোশাক ঠিক করতে, চায়ের কাপ, অ্যাস্ট্রে আরো কি কি সব সরিয়ে রাখতে সময় নিচ্ছে? 6বার বেল টিপলেও যখন দরজাটা খুলল না, তখন আমি পকেট থেকে আবার চাবিটা বের করে লকটা খুলে ফেললাম। বসার ঘরে কম ভলিউমে টিভি চলছে, আলো জ্বলছে, কিন্তু যুক্তা নেই। সোফায় ওর ফোনটা রাখা, তুলে দেখি সেটা বন্ধ। পাশের ডাইনিং রুমেও নেই, প্রথম বেডরুমটাও ফাঁকা। দ্বিতীয় বেডরুম খুলে দেখি বিছানাটা এলোমেলো, কিন্তু ঘর ফাঁকা। ঘরে ঢুকে ব্যালকনির দিকে এগোতে যাচ্ছি, একটা শব্দ পেলাম। ঘরের জ্যাকুজি বাথ থেকে জলের শব্দ আসছে, সেই সঙ্গে ভিতরে গানও চলছে। পুরোটাই পর্দা দিয়ে ঘেরা। স্নান করছে মাগিটা এই অক্টোবরে ভেজা আবহাওয়ায়, এত রাতে স্নান। হ্যাঁ, সব পাপগুলো রোকড়ে রোকড়ে ধুচ্ছে। আচ্ছা, ঋষভও ওখানে নেই তো? হয়তো জল আর গানের আওয়াজে ডোরবেলের শব্দ শুনতেও পাইনি। না, এতটা সাহস ওই কুত্তাটার হবে না। কিন্তু তবু এক লাফে গিয়ে পর্দা সরিয়ে জ্যাকুজির ঘষা কাঁচের দরজাটা খুলে ফেললাম। ভিতরের গানের আওয়াজ ঝাঁপিয়ে পড়লো আমার কানের পর্দায়। কিন্তু এ কি দেখছি? বাথটবের মাঝামাঝি একটা শাওয়ার ফুল স্পিডে চালানো আছে, পায়ের কাছে একটা কলও খোলা আছে, বাথটবের জল ভর্তি হচ্ছে। আর সেই জলে আধ ডোবা হয়ে শুয়ে রয়েছে আমার যুক্তা। চোখ দুটো তার বোঝা, মুখটা হাঁ হয়ে আছে। গলায় সোনার চেনটা ছাড়া সারা শরীরে কিচ্ছু নেই। মাথা ভেসে যাচ্ছে রক্তে, সেই রক্তের ধারা বাথটবের বাইরে বয়ে গিয়ে অনেকটা জায়গা জুড়ে গড়াচ্ছে। মাথাটা ধরে নারকোলের মতো জোরে দেওয়ালে ঢুকে ফাটানো হয়েছে। ও যুক্তা, সোনা আমার, এ কি হলো তোমার? ছুটে গেলাম আমি, রক্তে পা পিছলে যাচ্ছিল। আর একটু হলে আমি আর নিজের মধ্যে নেই। এ কি হলো আমার স্বপ্নের রাজকন্যার? কে ওই দশা করলো ওর? কি ক্ষতি করেছিল ওর ঋষভের? হ্যাঁ, আকুল হয়ে কেঁদে যুক্তার বুকে ঝাঁপিয়ে পড়তে গিয়ে অনেক কষ্টে সামলে নিলাম নিজেকে। এই অবস্থায় নিজেকে না সামলালে ঋষভকে আর ধরা যাবে না। যতই কষ্ট হোক, মাথা ঠান্ডা করে ভাবতে হবে, ভেবে কাজ করতে হবে। দোষীকে ফাঁসি কাঠে ঝোলানোর প্রমাণ জোগাড় করতেই হবে। উঠে দাঁড়ালাম আমি, পকেট থেকে রুমাল বের করে খুব সাবধানে শাওয়ার আর কলটা বন্ধ করলাম। বাটন টিপে মিউজিক প্লেয়ারটাও বন্ধ করলাম। এই সব জায়গায় খুনির হাতের ছাপ থাকার খুব সম্ভাবনা। জ্যাকুজি থেকে বেরিয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলাম, চোখের জল মুছলাম। মাথাটা যথাসম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করলাম। 5টা ইন্দ্রিয় সজাগ করলাম। তারপর শুরু করে দিলাম সারা ফ্ল্যাট আতি পাতি করে খোঁজা, সূত্রের আশায়। পুলিশের উপর আমার ভরসা নেই। একবার খবর দিলে এরা এসে সব ঘেঁটে ফেলবে। অবশ্য আমার নামে দোষ চাপাতে পারবে না, অ্যালিবাই আমার আছে। সব দেখে শুনে আমার তীক্ষ্ণ যুক্তির বাঁধনে পুরো ব্যাপারটাকে বেঁধে নিতে সময় লাগলো না। যুক্তার রক্ত দেখে বোঝা যাচ্ছে যে খুনটা মাত্র 5-10 মিনিটের মধ্যেই হয়েছে। খুনি বেশ বেঁটেই, 5 ফুট 5। খুনটা করে দরজাটা টেনে দিয়ে লক করে গিয়েছে।
তারপর সে সিঁড়ি দিয়ে নেমে হঠাৎ হঠাৎ একটা ভয়ঙ্কর চিন্তা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলল। খুনি খুনি এই বাড়িতেই আছে, তাকে এখানেই থাকতে হবে, হবেই। দৌড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে ছুটলাম সিঁড়ি বেয়ে উপরে ছাদের দিকে, কিন্তু কেউ সেখানে নেই। ছাদের দরজাও তালা বন্ধ। তাহলে তাহলে সে কোথায় থাকতে পারে? আবার ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকে ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়লাম। ভালো করে আমার যুক্তিগুলো আবার আউড়ে নিলাম। ড্রয়িং রুমের জানলার দুটো পর্দাই বন্ধ রয়েছে, কিন্তু কিন্তু একটা পর্দায় খুব সামান্য ফাঁক। তার মানে খুনি পর্দার ফাঁক দিয়ে উঁকি মেরে রাস্তায় নজর রাখছিল। যথাসম্ভব সন্তর্পণে উঁকি দিতে হলে মানুষ ঠিক চোখের সামনের অংশটুকু ফাঁক করে দেখে। সেখান থেকেই খুনির উচ্চতাটা বুঝলাম। আর এখান থেকেই মনে হচ্ছে লোকটা ঋষভ নয়, অন্য কেউ। সে রাস্তায় নজর রাখছিল, কিন্তু কেন? কারণ তার দেখার দরকার ছিল আমি আসছি কি না। কিন্তু তাই বা কেন? খুন করে তো আগে পালাবার কথা। কিন্তু কিন্তু ভালো করে ভাবলে বোঝা যায় যে খুন করে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে গেলে ধরা পড়বার প্রবল সম্ভাবনা। তার চেয়ে রাস্তায় উঁকি দিয়ে কেউ এলো কি না সেটা একবার দেখে নিতে পারলেই সুবিধে। কেউ না এলে ভালোই, আর কেউ এলে সেই অনুযায়ী প্ল্যান ঠিক করা যাবে। কিন্তু কিন্তু এক্ষেত্রে নিশ্চয়ই এমন ঘটেছিল যে যে খুনি ট্যাক্সি থামার আওয়াজ পায়, পেয়ে কে এলো উঁকি দিয়ে সে দেখে। যেই আমাকে নামতে দেখেছে বুঝেছে সিঁড়ি দিয়ে আর পালানো যাবে না। তার চেয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য ছাদের সিঁড়িতে গিয়ে লুকোলে ভালো। তারপর আমি ফ্ল্যাটে ঢুকতেই চম্পট দিয়েছে সে। হ্যাঁ, একদম তাই। কিন্তু এখানেও গলদ রয়েছে। চম্পট দিলে তো সে আর বাড়ি থেকে বেরোতে পারছে না। বাড়ি থেকে বেরোতে গেলে তো মেইন গেটে তালা খুলতে হবে তাকে। তবে কি সে নিচে গিয়ে মিটার রুম বা তেমন কোথাও গা ঢাকা দিয়ে আছে? অথবা 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 ফ্ল্যাটের মধ্যেই লুকিয়ে নেই তো? হয়তো সেখানে আমার চোখ পড়েনি এখনো। সেরকম একটা জায়গা তো আছেই। বইয়ের আলমারির নিচের তাকের পিছন দিকে হাতড়াতেই আমার কুকরিটা বেরিয়ে এলো। সাইজে বেশ বড়, নেপাল থেকে কিনেছিলাম। সেটার খাপ খুলে এগিয়ে গেলাম কিচেনের দিকে। কিচেনের আলো জ্বালানোই আছে। তার সুইচ বোর্ডে অন্য আর একটা সুইচ অন করতে গিয়ে একটা অসঙ্গতি চোখে পড়ল। কিচেনের আলোর সুইচের কানায় সামান্য একটু রক্ত। তার মানে আমার অনুমানই ঠিক। ডান হাতে কুকরিটা শক্ত করে চেপে ধরে বাঁ হাত দিয়ে পাশের সুইচটা অন করলাম। উপর দিকে তাকালাম। সেখানে হাবিজাবি রাখার যত লফট, সেই লফটেও একটা আলো লাগানো আছে। সেটাই এখন জ্বালিয়েছি। সন্তর্পণে একটা টুল নিয়ে তার উপরে দাঁড়ালাম। সামনে কেউ নেই, আর পাশে কেউ লুকিয়ে থাকলে তার ছায়াটা আমার সামনে পড়বেই। ছায়া পড়ছে না, তার মানে খুনি আর একটু ডান দিকে চেপে লুকিয়ে আছে। ঝট করে মাথা ঢুকিয়ে দেখলাম, না, কেউ কোথাও নেই। এক বান্ডিল পুরনো খবরের কাগজ যেন আমাকে দেখে দাঁত বের করে হাসলো। হতাশ হয়ে নেমে পড়লাম টুল থেকে। সেটা দরজার পাশের জায়গাটায় রাখতে গিয়ে চমকে উঠলাম। কিচেনের দরজার পাশে পাঁচিলের গায়ে একটা উল্টো পায়ের ছাপ। খুনি দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে একটা পা দেওয়ালে তুলে রেখেছিল। কেয়ারটেকার, ঋষভের নয়। এটা কেয়ারটেকারেরই পায়ের ছাপ। এরকম মোটা মোটা বেটে বেটে আঙুল আমার ভালো রকম চেনা আছে। আর কোনো প্রমাণ দরকার নেই। এটাই খুনিকে ধরার জন্য যথেষ্ট। খুনের মোটিভ যেটা হতে পারে সেটা হলো কেয়ারটেকার যুক্তার উপরে নজর রাখার জন্য আমার থেকে যেমন টাকা নিত, তেমনি যুক্তাকে ঋষভের ব্যাপারে ব্ল্যাকমেল করেছে। লোভটা তার একটু বেশি। আজ হয়তো যুক্তার সাথে সে কিছু করতে এসেছিল, আর যুক্তা রাজি না হওয়াতেই ওর এই দশা করেছে। ভুলটা আমারই।
কেয়ারটেকারটা যে আস্ত শয়তান সেটা জানতাম। আমার সাবধান হওয়া উচিত ছিল। এই মুহূর্তে আমার মাথাতেও খুন চেপে গিয়েছে। জীবনে শুধু যুক্তাই ছিল আমার। ও নেই মানে আর কিচ্ছু নেই, কেউ নেই। প্রথমে কেয়ারটেকারটাকে মারবো, তারপর মারবো ঋষভকে। দুজনে মিলেই আমার যুক্তাকে আমার থেকে কেড়ে নিয়েছে। যুক্তার মনটাকে খুন করেছে ঋষভ, আর কেয়ারটেকার শরীরটাকে। কুকরিটা নিয়ে ফ্ল্যাট থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে গেলাম। কেয়ারটেকার নিশ্চয়ই খুব সতর্ক হয়ে গিয়েছে। এখন ওকে মারতে গেলে সে উল্টে আমাকেও খুন করে বসতে পারে। যে একটা খুন করেছে তার দুটো খুন করলেই বা কি আসে যায়। তাই খুব ভেবেচিন্তে এগোতে হবে, খুব ভেবেচিন্তে। দুজনকে মারার অনেক সময় পাবো আমি। বরং এখন ওদের বুঝতে দেব না যে ওদের কুকীর্তি আমি ধরে ফেলেছি। এখন লোক ডাকবো, তারপরে পুলিশ। কিন্তু তার আগে যুক্তার অনাবৃত দেহটাকে ঢাকতে হবে। বিছানাতেই ছেড়ে রাখা ছিল যুক্তার পোশাক। সেগুলো নিয়ে জ্যাকুজির দরজা খুলেই দেখি যুক্তার দেহটা নেই। বেমালুম লোপাট। আমার মাথা কাজ করছে না। কি হতে পারে এর রহস্য? হত্যাকারীর উদ্দেশ্য কি? কোথায় সে? ভাবতে ভাবতেই বিছানা আর দেওয়ালের মাঝে যে একটু সরু গলি, সেখান থেকে কিসের যেন শব্দ এলো। আমি বিছানার যে প্রান্তে দাঁড়িয়ে, গলিটা তার অন্য প্রান্তে। শব্দটা ভালো করে শুনতে যাব, অন্য একটা শব্দ সেটাকে ঢেকে দিল। জাইলোফোনের মূর্ছনায় বেটোফেনের সঙ্গীত। এই ঘরের দেওয়াল ঘড়িটায় 12টা বাজার শব্দ। রাত্রিবেলায় আলো নেভানো থাকলে কিন্তু ঘড়িটা শব্দ করে না। সেই সঙ্গীতের সঙ্গে নিজের পায়ের শব্দ যথাসাধ্য মিলিয়ে কুকরিটাকে শক্ত করে ধরে সতর্ক পদে এগিয়ে গেলাম বিছানার অপর প্রান্তে। আর হঠাৎই আমাকে চমকে হাতের কুকরি খসিয়ে দিয়ে লাফিয়ে আমার কোলে উঠে পড়ল যুক্তার ফর্সা সুবাসিত সিক্ত নগ্ন কোমল দেহ পল্লব। আমাকে সম্পূর্ণ হতভম্ব করে দিয়ে, কিচ্ছু বোঝবার বলবার সুযোগ না দিয়ে, আমার ভয়ার্ত হতভম্ব অষ্টযুগল মরুভূমির তৃষ্ণার্ত পথিকের মতো পান করে যুক্তা বলল, হ্যাপি বার্থডে ডার্লিং। কেমন ভরকে দিলাম বলো তো? মানে আমি তো কিছুই। খিলখিল করে হেসে বলল, বুঝতে পারলে না তাই তো? পারবে কি করে সুইটার? বার্থডে বলে যে একটা জিনিস হয়, সেটা যে বছর বছর ঘুরে ফিরে আসে, তা কি মনে রাখো তুমি? নিজের কাজ আর বউ ছাড়া আর তো কিছু খেয়ালে থাকি না তোমার। উফ, আমি না থাকলে কি যে হতো আমার সোনাটার। প্রাণপণে জড়িয়ে ধরলাম যুক্তাকে। নিজেকে এখন বিল গেটসের চেয়েও ধনী মনে হচ্ছে। যুক্তার 53 কিলো শরীরটা কোলে নিয়েও মনে হচ্ছে আমার বুকের ওজন এক ঝটকায় 40 কিলো কমে গিয়েছে। কিন্তু মনটা তো প্রশ্নের পিঠে প্রশ্ন জমে ভারী হয়ে উঠছে খুব। যুক্তাকে বিছানায় বসিয়ে বললাম, এই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। আমার মাথাটা কেমন যেন তালঘোল পাকিয়ে যাচ্ছে। আজ তো তোমার বার্থডে। যুক্তা তার কপালে হাত দিয়ে হতাশ হয়ে বলল, সে কি, আমার কেন হতে যাবে? আজ তো তোমার বার্থডে। ফোনটা পকেট থেকে বের করে বললাম, এই দেখো, এই দেখো, ক্যালেন্ডারে বার্থডে লিখে মার্ক করে রেখেছি। উফ, তোমায় নিয়ে আর পারলাম না। বার্থডে লিখেছো? কার বার্থডে সেটা লিখেছো কি? না না না, সেটা লিখিনি বটে। তা তা তুমি বলছো আজকে আমার বার্থডে, তোমার নয়? অবশ্যই। আজ এই মুহূর্তে যে দিনটা শুরু হলো, সেটা মানে 4 অক্টোবর হলো তোমার বার্থডে। মানে অফিসিয়াল নয়, তোমার আসল বার্থডে। আর 4 জানুয়ারি হলো তোমার কিউটি পাই যুক্তার বার্থডে। বুঝলে খোকন? হ্যাঁ, তারিখ দুটোর মধ্যে একটাই তফাৎ। আমারটায় 10 আর তোমারটায় 01। জিরোটা শুধু জায়গা বদল করে বসে। মনে পড়েছে, তুমি একবার দুটো তারিখ লিখে নখ দিয়ে জিরো দুটোর পেট কেটে কেটে বুঝিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক।
যুক্তা ওই অবস্থাতেই দাঁড়িয়ে আমার জামা খুলে দিতে দিতে বলল, এই ভিজবে? ভিজবো এই বৃষ্টিতে? আমি আড়ষ্ট হয়ে গেলাম। বৃষ্টিতে নয়। তাহলে শাওয়ারে? যুক্তা ছুটে গিয়ে ফ্রিজ থেকে গিফট র্যাপ করা পুতুলের আকারের একটা 1 হাত সমান জিনিস আমার কোলে দিয়ে বলল, ট্যান ট্যান। তোমার অনেক দিনের শখ না? নাও, যত খুশি খাও। খুলে দেখি দারুণ দেখতে একটা শ্যাম্পেনের বোতল। বেশ করে ঝাঁকিয়ে ছিপি খুলে খুশিতে পাগল হয়ে তার ফেনায় ভিজলাম দুজনে। তারপর গ্লাসে ঢেলে খেতে খেতে বললাম, শ্যাম্পেন কিনে নিয়ে এলে তুমি একা? চিনতে পারলে? গিয়ে কি বললে? হ্যাঁ, ধ্যাত, একা কি এসব কিনতে পারি নাকি? তোমার জন্য গিফট কেনা হয়নি বলে সকাল থেকে মনটা খুব খারাপ ছিল। শ্যাম্পেনের আইডিয়াটা আগেই মাথায় ছিল, কিন্তু কি করে হবে বুঝতে পারছিলাম না। সন্ধেবেলায় হঠাৎ যখন তোমার মেসেজ পেলাম যে দেরি করে আসবে, মাথায় বিদ্যুৎ খেলে গেল। জানি যখনই দেরি করে আসবে বলো 11টা 11:30টার আগে কখনোই ফেরোনি। ঝট করে ঋষভ দাদাকে ফোন করলাম। বলল অফিসের কাছে গড়িয়াহাটে তার চেনা খুব ভালো একটা দোকান আছে, কিন্তু বেচারির পেট খারাপ হয়ে লাঞ্চে অফিস থেকে বেরিয়ে বাড়ি এসে শুয়ে পড়েছে। কষ্টও লাগলো, আবার আনন্দও হলো। খুব বায়না ধরলাম, বললাম প্লিজ একটা ট্যাবলেট খেয়ে কষ্ট করে একটু বেরোও ঋষভ দাদা। আমার হাজব্যান্ডের জন্য আমি আজ একা ট্যাক্সিতে উঠবো, আর তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য আমার সঙ্গে গিয়ে শুধু জিনিসটা কিনিয়ে দাও। তুমি ফোন করলে ধরা পড়ে যাওয়ার ভয়ে আমার ফোনটা অফ করলাম। কোনো মতে রেডি হয়ে ওই তুমুল বৃষ্টিতে 7:30টায় বেরোলাম। ট্যাক্সি নিলাম, ভবানীপুর থেকে ঋষভ দাদাকে তুললাম, গড়িয়াহাট থেকে গিয়ে শ্যাম্পেনটা কিনে আর একটা ট্যাক্সি নিয়ে আবারও ঋষভদাকে ভবানীপুরে ছেড়ে দিয়ে 9:45টায় বাড়ি ফিরেছি। একা ট্যাক্সিতে আমি, আবার অত রাতে, ভাবতে পারছো? আমি নিজেই ভাবতে পারছি না গো। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইলো আমার। ছি, যা নয় তাই ভেবেছি যুক্তাকে নিয়ে। ওকে খুব আদর করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কিসের রক্ত ঢেলে শুয়েছিলে বলো তো? পলাশ ফুলের রং। দোলের দিন নিজেই কিনে আনলে আর ভুলেও গেলে? ভাবলে বউটাকে কেউ খুন করে পালিয়েছে, তাই তো? নিশ্চয়ই কেয়ারটেকারকে সন্দেহ করেছো। আমার দিকে বাজেভাবে তাকায় বলেছিলাম সেদিন, কি তাই তো? হেসে ফেললাম। তারপরেই আবারও আমার প্রশ্ন, কিন্তু কিচেনের সুইচে ব্লাড? তারপর বলছি শোনো, কখন তুমি আসবে না আসবে তার জন্য তো মাথায় রং ঢেলে অনন্তকাল মরার মতো পড়ে থাকা যায় না। তাই কান খাড়া করেছিলাম। গাড়ির আওয়াজ পেয়েই পর্দাটা খুব অল্প ফাঁক করে উকি মেরে দেখলাম তুমি ট্যাক্সি করে নামছো। গেটের তালা খুলে তারপর 5তলা সিঁড়ি দিয়ে উঠে এসে নিজের চাবি দিয়ে দরজা খুলতে একটু সময় লাগবে জানতাম। সেটুকু সময় ফ্রিজের পেছন থেকে রঙের বাটিটা বের করে দৌড়ে ট্যাপ, শাওয়ার আর মিউজিক সিস্টেমটা চালিয়ে দিয়ে রক্তটা মাথায় ঢেলে বাথটবে শুয়ে পড়ার জন্য যথেষ্ট। বাটিটা সাবানের তাকে গুজে দিয়েছিলাম। সব ঠিকঠাক প্ল্যান করেও আরেকটু হলেই সাংঘাতিক একটা ভুল হয়ে যেত। কিচেনের লাইটটা আগে থেকেই জ্বালানো ছিল, শুধু বেরোবার সময় অভ্যেসবশে নিভিয়ে দিতে গিয়েও থেমে গেলাম। তোমার যা চোখ, আলো নিভিয়ে দিলেই রাস্তা থেকে তুমি টের পেয়ে যেতে। সুইচে হাত দেওয়ার সময়তেই একটু রং লেগে গিয়েছিল বোধহয়। কিন্তু কিচেনে ওই পায়ের ছাপটা? কোন পা? ও খিলখিলিয়ে হেসে উঠল যুক্তা। দুপুরে গ্যাসের রিফিল বয় সিলিন্ডার দিতে এসেছিল। এমন নোংরা, দেওয়ালে ঠেস দিয়ে এক পা তুলে টাকা গুনছে। দিয়েছি আচ্ছা করে কথা শুনিয়ে। হেসে ফেললাম। বুঝলাম আমার বউ আমাকে শার্লক হোমস থেকে নামিয়ে ওয়াটসন বানিয়ে ছেড়েছে। কথাটা বলাতে ও বলল, সে আর বলতে, বউটা মরে গেছে কি বেঁচে আছে না দেখেই চললে তদন্ত করতে। আমার তো বুক ঢিপ ঢিপ করছিল, এই বুঝি কান লাগিয়ে হার্টবিট শুনবে। পাখির ডাক কানে এলো। না, ভোর হতে অনেক দেরি। ওটা আমার ফ্ল্যাটেরই ডোরবেল। এই রাতে কে এলো আবার? দরজা খুলে দেখি পান খাওয়া লাল দাঁতগুলো বের করে দাঁড়িয়ে রয়েছে আমাদের কেয়ারটেকার। রাত্রিরে ডিস্টার্ব করলাম তো স্যার?
কিন্তু এটা তো ট্যাক্সিতে ফেলে এসেছিলেন। ব্রিফ কেসটা হাতে দিয়ে বলল। ট্যাক্সিওয়ালা কিছুতেই ভেতরে আসতে চাইল না, কেমন যেন ভয় ভয় মুখ, বলল অনেক রাত হয়ে গেছে আর ঢুকবো না। খুশি হয়ে দরজাটা বন্ধ করতে গিয়ে দেখি কেয়ারটেকার খুব করে মাথা চুলকোচ্ছে। ইয়ে স্যার, বলছিলাম কি যে দেওয়ালি আসছে তো, পুজো একদম হাত খালি হয়ে গেছে, বুঝতেই পারছেন, আর কিছু ছাড়ুন না। দড়াম করে দরজাটা বন্ধ করার আগের মুহূর্তে চেঁচিয়ে বললাম, ভাগ সালা। শুনলেন লেখক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অতঃসার শূন্য। আজকের গল্প পাঠে ছিলাম আমি কৌশিক। গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রক্তিম, অনুষ্কা, সৌরভ এবং আমি কৌশিক। আবহ ও স্পেশাল এফেক্টসে শ্যাডো। সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় অভিজিৎ, প্রচ্ছদ কৃষ্ণেন্দু। সমগ্র পরিবেশনা ও প্রযোজনায় বিভা পাবলিকেশন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সে বিষয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে, এবং অবশ্যই যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিত মহলে শেয়ার করতে পারেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, কারণ পরবর্তী গল্প এলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পরবর্তী গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরছি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।